আমৃত্য ভালোবাসি তোকে। পর্ব সংখ্যা ২৬। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি আফসানা পারভিন। ২০ মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ঢুকলো। আবিরের পেছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অসতোষীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখল কি না আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়া হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফেরে তাহলে পরবর্তীতে জানিও। একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা। কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশান লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলো নাম পড়ে টেবিলের ওপর প্রেসক্রিপশান রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের ওপর রেখে মেঘের ওয়ার্ড্রবের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামনি, তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা, তুই একটু বস, আমি তোর চাচুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে উষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैं सिर्फ तेरा रहूँगा, तुझसे ही वादा मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरे पर हक है तेरा। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেঘের ডান হাতে 2 পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আঁতকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো বহু দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিচে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হাঁ কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হাঁ করল।
আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দোক্কা খেলতো, সেই আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘোরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করলো না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখল। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানবীর দৌড়ে বাড়িতে ঢুকে এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানবীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো, 100 ডিগ্রি তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানবীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আর একটা কম্বল এনে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানবীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বলেছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছেন। ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানবীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানবীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে ব্যালকনিতে পায়চারি করতে লাগলো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যা শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনও, তাই মুখটা মলিন হয়ে আছে, হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়নীর 2 বছর নীরবতা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা, আর যার কারণ সে নিজেই। একটা সামান্য ভুলের কারণে গত 2টি বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার সাতসাগরের পানির ন্যায়, যা কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশ যাওয়া। দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয়হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট হৃদয়হরণী অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। 2 বছর যে ললনায় অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না, কিন্তু না, সেদিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিনদেশে। এই পৃথিবীর বুকে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, সেই রাজকন্যাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। আবিরের কাদম্বিনী নুপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত, অথচ আবিরের সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুর শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছুটোছুটি, যেই চঞ্চলতা, সে নিজের
চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানবীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাট বন্ধন নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল, হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীরে কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন। আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে। আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাঁকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব, এদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সব কিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে।